আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমার সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক জনাব আফতাবউদ্দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। এছাড়াও আমাদের সঙ্গে আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর আইএফএ কনসালটেন্সির সিনিয়র প্রশিক্ষক ও গবেষক মুফতি আবু বকর সিদ্দিক নাবিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে মুফতি আবু বকর সিদ্দিক নাবিল, আপনার কাছে জানতে চাই, ইসলামী ব্যাংকিংয়ে ইন্টারনাল ও এক্সটার্নাল শরিয়া অডিট বলতে কি বোঝায়? ইসলামী ব্যাংকগুলোতে এর প্রয়োজনীয়তা কতটা? ইসলামী ব্যাংকে ইন্টারনাল এবং এক্সটার্নাল শরিয়া অডিট বোঝার জন্য আমাদের বোধহয় আগে অডিট কাকে বলে সেটি একটু সংক্ষেপে বুঝে নেওয়া দরকার। অডিট হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল অপিনিয়ন, অর্থাৎ কোনো একটি অর্গান, কোনো একটি ফাংশন, কোনো একটি কাজ সঠিকভাবে চলছে কিনা সেই বিষয়ে স্বাধীন এবং নিরপেক্ষভাবে মতামত দেওয়াকে মূলত অডিট বলা হয়। তো অডিটের ভিতরে মৌলিকভাবে কয়েকটি জিনিস থাকে। সাধারণত এটি একটি স্ট্রাকচার্ড প্রসেসে হয়। এখানে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এবং প্রেক্ষাপটের ভিত্তিতে একটি অবজেক্টিভ মতামত দেওয়া হয়। এখন আমরা যদি কোনো একটি প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে এই ধরনের একটি মতামত প্রদান করি, সেটি হবে ফাইন্যান্সিয়াল অডিট। আমরা যদি কোনো একটি প্রতিষ্ঠানের আইটি সিস্টেম সম্পর্কে এই ধরনের মতামত প্রদান করি, সেটি হবে আইটি অডিট। পক্ষান্তরে আমরা কোনো একটি শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানের শরিয়া কমপ্লায়েন্স সম্পর্কে যদি এ ধরনের একটি ইন্ডিপেন্ডেন্ট তথা স্বাধীন এবং নিরপেক্ষ মতামত প্রদান করি, এটি কিন্তু হবে শরিয়া অডিট। তো যে কোনো অডিট দুই ধরনের হয়, একটি হচ্ছে ইন্টারনাল অডিট আর একটি হচ্ছে এক্সটার্নাল অডিট। যখন কোনো একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোনো কর্মকর্তা বা কর্মচারীর মাধ্যমে সেই প্রতিষ্ঠানের কোনো একটি বিষয়ের অডিট সম্পন্ন করা হয়, এটিকে ইন্টারনাল অডিট বলা হয়। পক্ষান্তরে যখন কোনো একটি প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা কর্মচারীর বাহিরে কোনো একটি স্বাধীন তৃতীয় পক্ষের মাধ্যমে অডিট কাজটি সম্পন্ন করা হয়, এটিকে আমরা এক্সটার্নাল অডিট বলি। ইসলামিক ব্যাংকিংয়ের জন্য দুটি অডিটই আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে খেয়াল রাখতে হবে, ইন্টারনাল অডিটের চাইতে এক্সটার্নাল অডিট আসলে স্বাধীন এবং নিরপেক্ষতার দিক থেকে অনেক বেশি সুবিধা ভোগ করে। কারণ ইন্টারনাল অডিট যেহেতু নিজস্ব কর্মকর্তা বা কর্মচারীর মাধ্যমে হয়, সেখানে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের একটি সন্দেহ থেকেই যায়। আসলেই একটি ব্যাংক শরিয়া সম্মতভাবে চলছে কিনা, অর্থাৎ সে তার নামের যে দাবি সেটি বাস্তবায়ন করতে পারছে কিনা, এটি জানার জন্য ইন্টারনাল বা এক্সটার্নাল অডিটের মাধ্যমে অপিনিয়ন আমাদের কালেক্ট করা এবং জেনে নেওয়া এটি অত্যন্ত জরুরি। এর মাধ্যমেই আমরা বুঝতে পারবো একটি ব্যাংক আসলেই প্রকৃত ইসলামী ব্যাংক কিনা। বাংলাদেশ ইসলামী ব্যাংকগুলোতে ইন্টারনাল ও এক্সটার্নাল শরিয়া অডিটের বর্তমান কাঠামো কিভাবে পরিচালিত হচ্ছে? আমরা যদি কাঠামোর আইনগত ভিত্তি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের যে ব্যাংক কোম্পানি আইন 1991 31 ধারার অধীনে লাইসেন্স প্রাপ্ত যে সকল ব্যাংকসমূহ আছে, এগুলোর দৈনন্দিন কার্যক্রমে যে সকল ত্রুটি বা বিচ্যুতিগুলোর উদ্ভাবন ঘটে, সেটাকে দেখার জন্য ব্যাংক কোম্পানি আইনের 15 ধারায় ব্যাংকের পরিচালনা পর্ষদকে আভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণকে নিশ্চিত করার জন্য বলা হয়েছে, যেটা ম্যানেজমেন্টকে রিপোর্ট করে না, সরাসরি ব্যাংকের বোর্ডকে রিপোর্ট করে। আর এক্সটার্নাল অডিটের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের সেকশন 39-এ বলা আছে যে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অর্ডিন্যান্স 1973 এই আইনের অধীনে উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা নিরীক্ষার জন্য এলিজেবল, তারা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কোনো একটা ব্যাংকের নিরীক্ষা কার্যক্রম করতে পারে। তো সে আলোকে ব্যাংক কোম্পানি আইনের 45 ধারায় ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক 2016 সালে একটা গাইডলাইন প্রদান করে, জারি করে, যেটার নাম হচ্ছে গাইডলাইন্স অন ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ইন ব্যাংকস শিরোনামে, যেটার চ্যাপ্টার 8-এ আলাদা একটা চ্যাপ্টার অ্যাড করা হয় শরিয়া অডিট নামে। ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটি, যেটা ইন্ডিপেন্ডেন্ট শরিয়া সুপারভাইজারি কমিটি, এদের অধীনে ইন্টারনাল যে শরিয়া অডিট এই টিমটা পরিচালনা করবে, করে রিপোর্টটা তারা ব্যাংকের শরিয়া সুপারভাইজারি কমিটির নিকট পেশ করবে। পেশ করার পরে শরিয়া সুপারভাইজারি কমিটি এটাকে ফাইনালাইজ করে ব্যাংকের অডিট কমিটিকে বাস্তবায়ন করার জন্য প্লেস করবে। তো এখানে ব্যাংকের পক্ষ থেকে হলো ইন্টারনাল শরিয়া অডিটররা অডিট করে, আরেকটা দিক হলো সেন্ট্রাল ব্যাংক অ্যাজ আ রেগুলেটরি বডি,
সেখানে আমাদের এখন ব্যাংক সুপারভিশনস ডিপার্টমেন্টগুলো সংশ্লিষ্ট ব্যাংকে রেগুলার যে ব্যাংকিং ইন্সপেকশন এর পাশাপাশি শরিয়া অডিটও আলহামদুলিল্লাহ এখন ভালোভাবেই পরিচালনা করছে। এখন বাংলাদেশ ব্যাংকের এন্ড থেকেও খুব ভালোভাবে দেখা হয় এবং ইন্টারনাল শরিয়া অডিটর যারা ব্যাংকে তারাও এই কার্যক্রমটা পরিচালনা করছে। জি, অনেক অনেক ধন্যবাদ। একটি ইসলামী আর্থিক প্রতিষ্ঠানে শরিয়া কমপ্লায়েন্স নিশ্চিত করতে শরিয়া বোর্ড ও অডিট ব্যবস্থার ভূমিকা কেমন হতে পারে বলে মনে করেন? প্রশ্নে যদিও আপনি শরিয়া বোর্ড শব্দ ব্যবহার করেছেন, বিশ্বব্যাপী সাধারণত এটি শরিয়া সুপারভাইজারি বোর্ড নামে পরিচিত হলেও বাংলাদেশের লিগ্যাল ফ্রেমওয়ার্কে এটিকে আমরা শরিয়া সুপারভাইজারি কমিটি বলে থাকি। তো এখানে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমরা একটি শূন্যতা দেখেছি দুঃখজনকভাবে, সেটি হচ্ছে শরিয়া সুপারভাইজারি কমিটি বলা হলেও নানা সীমাবদ্ধতার কারণে মূলত এই কমিটিগুলো মূলত অ্যাডভাইজারি রোল অনেকটুকু প্লে করত, অর্থাৎ তারা যে পরামর্শ দিত সেই পরামর্শগুলো আসলে বাস্তবায়নে যথাযথ ক্ষমতা এবং অন্যান্য বিষয়ে নানা ধরনের সীমাবদ্ধতা ছিল। কিন্তু সম্প্রতি আলহামদুলিল্লাহ ইসলামিক বিআরপিডি এর সার্কুলার নাম্বার 1 এটি আসার মাধ্যমে শরিয়া সুপারভাইজারি কমিটি কিন্তু সত্যিকার অর্থে সুপারভাইজারি রোল প্লে করার মতো যে এম্পাওয়ারমেন্ট, যে ক্ষমতা পাওয়া, সেটি পেয়েছে। ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানে এই শরিয়া সুপারভাইজারি কমিটি বলি বা অডিট টিম বলি, তাদের ভূমিকা নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে আমাদেরকে এখানে গভর্নেন্সের ফাংশনের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। সাধারণত গভর্নেন্স ফাংশনে 3 লাইন অফ ডিফেন্স নামে একটি বিষয় আছে, অর্থাৎ কোনো একটি বিষয়ে গভর্নেন্স সঠিকভাবে হচ্ছে কিনা, সেখানে লঙ্ঘন হচ্ছে কিনা, এটার জন্য 3টা লাইনে ডিফেন্স থাকে। প্রথম লাইনটা হচ্ছে যিনি আসলে কাজটি করছেন, যিনি অনার, তিনি নিজেই আসলে চেষ্টা করবেন সেখানে যাতে কোনো ধরনের গভর্নেন্সের ক্ষতি সাধন না হয়, লঙ্ঘন না হয়। এরপরে একটি কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট থাকে যারা অনগোয়িং মনিটরিং করতে থাকে, যারা আসলে কাজটি করছেন তারা যেন ভুল না করেন বা কোনো ধরনের অন্যায় না করে ফেলেন। এবং সর্বশেষ পোস্ট ফ্যাক্টো বেসিসে সেই বিষয়ের একটি অডিট টিম থাকে যারা মূলত অডিটের কাজটি করে। তাহলে গভর্নেন্সের এই যে ডিফেন্সের লাইন মেকানিজম, এখানে অডিট টিম হচ্ছে সর্বশেষ অতন্দ্র প্রহরী, যে আসলে দেখবে এখানে গভর্নেন্সের ভায়োলেশন হচ্ছে কিনা। এবং শরিয়া সুপারভাইজারি কমিটি সেটি কিন্তু এই 3 লাইন অফ ডিফেন্সের পরে সর্বশেষ অভিভাবক, যিনি আসলে দেখবেন একটি আর্থিক প্রতিষ্ঠান আসলেই সত্যিকারভাবে শরিয়া গভর্নেন্স এবং অন্যান্য ইস্যুতে যথাযথভাবে সবকিছু পরিপালন করছেন কিনা। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, শরিয়া কমিটি এবং শরিয়া অডিট টিম, এই দুটি টিম আসলে একেবারে গভর্নেন্স স্ট্রাকচারের সর্বশেষ অর্গান, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গভর্নেন্স স্ট্রাকচারের জন্য। স্যার, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, শরিয়া অডিট ব্যবস্থাকে আরও কার্যকরী, আরও মানসম্মত করতে আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন? আমাদের যে 2009 সালে আমরা একটা গাইডলাইন জারি করি, গাইডলাইন্স ফর কন্ডাক্টিং ইসলামী ব্যাংকিং, সেখানে চ্যাপ্টার 3-তে শরিয়া কমপ্লায়েন্সের ক্ষেত্রে বলা আছে, শরিয়া কমপ্লায়েন্স দ্য বোর্ড অফ ডিরেক্টরস আর রেসপন্সিবল ফর এনশিওরিং শরিয়া কমপ্লায়েন্স ইস্যুস। এই ক্ষেত্রে আমরা শরিয়া যে ইন্টারনাল শরিয়া অডিট কার্যকর করার ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টরসের যে ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়া, সে জায়গাটায় বাংলাদেশ ব্যাংক কাজ করছে। কারণ আমাদের গাইডলাইনও বলা আছে যে বোর্ড অফ ডিরেক্টরসদের ইসলামী ব্যাংকিংয়ের এবং শরিয়ার বিষয়ে ওনাদের প্রপার নলেজ থাকতে হবে। তো আমরা সেই জায়গায় কাজ করছি এবং বিভিন্ন ব্যাংকগুলোর যে ইন্টারনাল শরিয়া অডিট, সেখানে যেন যোগ্য ব্যক্তিত্বকে যেন পদায়ন করা হয়। একটা মানুষ যখন জানবে যে হোয়াট ইজ দ্য শরিয়া প্রোডাক্ট মোডাস অপারেন্ডি এবং কম্পেয়ার টু কনভেনশনাল ব্যাংকিং প্রোডাক্টস, দেন হি ক্যান গিভ দ্য প্রপার অডিটিং রিপোর্টিং। এই কাজগুলো আমরা প্রপারলি আমরা মনিটর করছি এবং আইবিআরপিডির অধীনেও আমাদের এখানে একটা কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট নতুন করে করা হয়েছে, যে শরিয়া সুপারভাইজারি কমিটি যে বিষয়গুলো ফাইনালাইজ করছে সেটা আবার বাংলাদেশ ব্যাংক, সম্প্রতি আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক শরিয়া অ্যাডভাইজারি বোর্ড গঠন করেছে, যেখানে ওয়ার্ল্ডের বিখ্যাত স্কলাররা এখানে শরিয়া বোর্ডের মেম্বার হিসেবে আলহামদুলিল্লাহ আমরা একটা বোর্ড গঠন করতে পেরেছি। তো সেখানে কমপ্লায়েন্সটা এনশিওর করা হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। মুফতি আবু বকর সিদ্দিক নাবিল, আপনার কাছে জানতে চাই, শরিয়া অডিট দুর্বল হলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় কি ধরনের শরীয়ী ও নৈতিক ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করেন? গভর্নেন্স ফাংশনে কিন্তু শরিয়া অডিট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন। তো কোনো কারণে যদি শরিয়া অডিটে দুর্বলতা থাকে বা সেখানে যথাযথভাবে অডিট না হয়, এর প্রভাব কিন্তু সুদূর প্রসারী। শরিয়া সুপারভাইজারি কমিটি কিন্তু সার্বক্ষণিকভাবে কোনো একটি প্রতিষ্ঠানে অবস্থান করে না। এই ক্ষেত্রে তারা আসলে যে সুপারভাইজারির কাজটি করবেন, এটি অনেকটুকু নির্ভর করে অডিটরদের উপরে ভিত্তি করে। অর্থাৎ অনেকটুকু কেমন যেন তারা অডিটরদের মাধ্যমে দেখেন, অডিটরদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন করেন। অর্থাৎ তারা তাদের
যে সুপারভাইজারি রোলটা আছে এই ক্ষেত্রে শরিয়া অডিটরদের রিপোর্ট এবং অন্যান্য বিষয়ের উপরে অনেকটুকু নির্ভর করেন। সুতরাং শরিয়া সুপারভাইজারি কমিটি সহ ওভারঅল স্ট্রাকচার যদি সঠিকভাবে ফাংশন করতে হয় তাহলে অডিটটা সঠিকভাবে হওয়া এবং নির্ভরযোগ্যভাবে হওয়া এটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। শরিয়ার দিক থেকে যদি বলি তাহলে তো এটি অবশ্যই গুরুত্বপূর্ণ এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে মুমিনগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না, যখন তোমরা কোনো কিছু বলো কিন্তু তা করো না তখন তা আল্লাহ তাআলার ক্রোধকে বাড়িয়ে তোলে। আমরা যখন কোনো একটি প্রতিষ্ঠানকে ইসলামী ব্যাংক দাবি করছি, যদি আমাদের কথা এবং কাজে মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু এটি শরিয়ার দিক থেকে, আখিরাতের দিক থেকে আল্লাহ তাআলার ক্রোধকে আমাদের উপরে নিয়ে আসবে। আর আমরা যদি নৈতিকভাবেও চিন্তা করি, আমরা কোনো একটি প্রতিষ্ঠানকে যখন ইসলামী ব্যাংক বলছি স্বাভাবিকভাবেই জনসাধারণ সহ প্রত্যেকটি স্টেক হোল্ডার সাধারণ কনভেনশনাল ব্যাংক থেকে একে ভিন্ন ভাববেন। এখন দুর্বল অডিট ব্যবস্থা বা অন্য কোনো কারণে এই ব্যাংকটির শরিয়া গভর্নেন্সের জায়গায় যদি ত্রুটি আসে তাহলে তার নামটি নিয়ে কিন্তু প্রশ্ন আসবে যে সে আদৌ কি ইসলামী ব্যাংক হতে পারছে কিনা। তাই সার্বিকভাবে দুনিয়া এবং আখেরাত উভয় দিক থেকে যদি আমরা কল্যাণ নিশ্চিত করতে চাই, শক্ত এবং মজবুত ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট ব্যবস্থা থাকা এটি গোটা ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেশি দরকারি। ভবিষ্যতে ইসলামী ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও আস্থা বাড়াতে শক্তিশালী শরিয়া অডিট কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা কি? সেক্ষেত্রে আসলে এখানে আমাদের যারা ব্যাংকিং সেক্টরে কাজ করে তারা এবং যারা হচ্ছে সেবা গ্রহণ করেন, বিশেষ করে আমানত এবং বিনিয়োগকারী, এই দুটো গ্রুপেরই আসলে শরিয়া নলেজ দরকার। আমরা সেজন্যে বাংলাদেশ ব্যাংক আমরা যেটা 5 ইয়ার স্ট্র্যাটেজিক প্ল্যান, সেখানে আমরা কিছু শরিয়া অ্যাওয়ারনেস, কিছু ক্যাম্পেইন কার্যক্রম রেখেছি যেন মানুষ বুঝে যে আসলে দিস ইজ ইসলামিক ব্যাংকিং। এখন যেটা হয় আমাদের ইসলামিক ব্যাংকিং নিয়ে অনেক সময় কোশ্চেন আসে যে যেহেতু ইসলামিক ব্যাংকিংটা হলো অ্যাসেট বেসড ব্যাংকিং, যে এখানে মানিটা কনভেনশনাল ব্যাংকে যেটা ট্রিট হয় অ্যাজ প্রোডাক্ট, ইসলামিক ব্যাংকিংয়ে মানিটাকে ইন্ট্রেন্সিক ভ্যালু ধরে মানি ইজ ইউজড এজ দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ ওয়ার আন্ডারলাইং অ্যাসেট অর সার্ভিস মাস্ট হ্যাভ। এটার জন্য এনশিওর করা যায়, সেজন্য আমরা ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আমরা যোগাযোগ করে আমরা একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, সেটা প্রায় ফাইনাল পর্যায়ে, সেক্ষেত্রে আমাদের শরিয়া গভর্নেন্স যে নীতিমালা সেগুলোকে আমরা কম্প্রিহেন্সিভ গ্লোবাল যেটা আউফি এবং আইএফএসবির স্ট্যান্ডার্ডের আলোকে সেটাকে সাজানো এবং আমাদের ইন্ডাস্ট্রিতে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা এবং কাস্টমার্স এবং হচ্ছে আমরা যারা স্টেক হোল্ডার আছি, তাহলে আমরা একটা ভালো এনভায়রনমেন্ট পাবো স্বচ্ছতা জবাবদিহিতার জন্য। আরেকটা বিষয় হলো আমাদের বাংলাদেশে কিন্তু এক্সটার্নাল শরিয়া অডিট নাই, তো সেটাও আমরা চালু করার জন্য ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের যে টিএস সাপোর্ট সেখানে রেখেছি এবং ইসলামী ব্যাংকিং যেন আমরা সঠিকভাবে শরিয়া নীতিমালার আলোকে যেন আমরা করতে পারি, সেই প্রচেষ্টা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং সেই তৌফিক দান করুন। এই বিষয়ে আমি ছোট্ট একটা বিষয় জানতে চাই যে বাংলাদেশে আমরা যারা ইসলামী ব্যাংকিংয়ের সাথে মুসলমান যারা আছে তারা ইসলামী ব্যাংকে তাদের অর্থ রাখতে চায়, তো অনেকে মনে করেন যে ইসলামী ব্যাংক এটা শুধু নামই, এটার আসলে শরিয়া কমপ্লায়েন্স কতটা সেটাতে রক্ষা করা হচ্ছে? মানে আমাদের অনেকেই মনে করে যে ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই, একটা হচ্ছে লেখে সুদ আর একটা মুনাফা, মুনাফা লিখলে সেটা ইসলামী ব্যাংক, নট লাইক দ্যাট। আমরা একটু আগে একটু বলেছিলাম যে কনভেনশনাল ব্যাংকে মানি ট্রিটেড অ্যাজ কমোডিটি, টাকাটাকেই পণ্য হিসাবে ট্রিট করা হয়। সামওয়ান আস্কড ফর 10 লাখ টাকা লোন টু আ কনভেনশনাল ব্যাংক, ব্যাংক কী করে তার যে ফিজিবিলিটি স্টাডি করে, ইফ হি ফিটস টু গেট 10 লাখ টাকা অ্যাকর্ডিং টু দ্য ব্যাংক যে ইন্টারেস্ট রেট সেটা মার্ক আপ করে অ্যাকর্ডিং টু লোন টেনিউর সে তাকে দিচ্ছে 10 লাখ টাকা 12 লাখ টাকা অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে কাস্টমারের। ইসলামিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে হলে তাকে কি করতে হচ্ছে যে ভাই আপনি কিসের ব্যবসা করেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, ভাই কিসের ব্যবসা করেন, আমি অমুক পণ্যের ব্যবসা করি, তখন তাকে সাপ্লায়ার থেকে ওই পণ্যটা ব্যাংক কিনে আনে, কিনে তারপর ব্যক্তির কাছে বলে ভাই এটার দাম 10 লাখ, আপনার কাছে আমি 11 লাখ টাকা বিক্রি করলাম। তো এখানে আসলে অ্যাসেটটাকে এনশিওর করা হয় বা সার্ভিসটাকে এনশিওর করা হয়, আদারওয়াইজ এটা ইসলামী ব্যাংকিং হওয়ার সুযোগ নাই। এবং শরিয়া কমপ্লায়েন্স নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বদ্ধপরিকর এবং আমরা কোনো প্রকার শরিয়া নন কমপ্লায়েন্স কোনোভাবে বরদাস্ত করব না। মানুষ এখানে একটা স্পিরিচুয়াল স্পিরিট নিয়ে আসে যে সুদমুক্ত একটা অর্থ ব্যবস্থা সাথে থাকতে চায়, সেটা সেন্ট্রাল ব্যাংক থেকে নিশ্চিত করার ক্ষেত্রে সর্বোচ্চ
আমরা সচেষ্ট এবং আন্তরিক চেষ্টা। আমরা খুবই স্পষ্ট এবং ক্লিয়ার বিষয়টা আমরা পেয়েছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিং নিবেদিত সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।